পূর্বের পার্টে আমরা দেখেছি জেজের উপর যে দোষ লেগেছিল তার প্রথম শুনানির জন্য সে কোর্টে আসে। তখন লি আর জিনার টিমও সেখানে পৌঁছে যায়। আর এই পার্টের শুরুতে মোজো প্যানিকে কল করে, কারণ তার সাক্ষী দেওয়ার জন্য এই কেস আরো স্ট্রং হয়ে যাবে আর জেজেও শাস্তি পেয়ে যাবে অবশ্যই। কিন্তু প্যানি কল উঠায় না, কারণ প্যানির ফোন তো তার কাছেই নেই আর তাকে দূরের কোনো হাসপাতালে রাখা হয়েছে। আপনারা তো সেটা জানেনই। তো মোজো প্যানিকে যে ট্র্যাকিং ব্রেসলেট দিয়েছিল সেটা প্যানি হাতে পড়েছিল। সেটার বাটন চেপে প্যানি তার লোকেশন মোজোকে বলে দিতে চায়, কিন্তু তার দুই হাত এমন শক্ত করে বাঁধা আছে যে সে কিছুই করতে পারে না। আর এদিকে কোর্টের রুমে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বসেছিল, যাকে আমরা ডেনিস বলবো। ওকে, লি আর জিনা তার সাথে দেখা করে আর বলে, শোনো, যদি তুমি কোর্টে আমাদের পক্ষে সাক্ষী দাও তাহলে তুমি জেলে থাকার পরেও আমরা তোমার ফ্যামিলিকে অনেক টাকার অ্যামাউন্ট দেব। কিন্তু ওই ক্যান্ডিডেট বলে, জেজেও আমাকে এই লোভ দেখিয়েছিল, তাহলে বলেন তার মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কি? তখন লি বলে, আচ্ছা তাহলে কি তুমি টাকা ছাড়া আমাদের কাজ করে দেবে? তাহলে শোনো, আমার কাছে তোমার বিরুদ্ধে অনেক স্ট্রং এভিডেন্স আছে, এটার জন্য তুমি কঠিন শাস্তি পাবে। এসব কথা একটু হুমকির মতো করে সে বলে দেয়। জন তখন বলে, এরকম করেও ধমকি দিও না, না হলে সে আবার ভয় পেয়ে যাবে। জন ড্যানিসকে বলে, তুমি শুধু কোর্টের সত্যি কথাটাই বলবে আর আমাদের কিচ্ছু চাই না। তারপর তারা রুম থেকে বের হয়ে যায়। কিন্তু তখন জেজে কল করে আর ওয়েটিং রুমে একটা ফোনের রিং বেজে ওঠে। এটাও জেজে সেটিং করেছিল। ড্যানিস ফোনটা উঠিয়ে কল ধরে, কিন্তু জেজের কণ্ঠ শুনে ড্যানিস বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। এটা বলে সে কল কাটতে যাবে, কিন্তু তখন জেজে বলে, যদি তুমি কল কেটে দাও তাহলে তুমি পস্তাবে, তাই আমার কথা শোনো, কিছুক্ষণ পর আর একটা কল আসবে, যদি তুমি ওই কল না ওঠাও তাহলে ভাবো তোমার জীবন শেষ। এরকম হুমকি দিয়ে জেজে কল কেটে দেয়। আর 1 মিনিট পর একটা কল আসে, কিন্তু সেটা কার কল এটা তো এখন বলে না। অন্যদিকে শুনানির আগে জিনা একটু নার্ভাস ফিল করছিল। ইন্দ্রু তাকে সাহস দেয় যে এত ভয় পাচ্ছ কেন, তোমার কাছে তো স্ট্রং এভিডেন্স আছে, আমি জানি কোর্টে তুমি জেজের মুখোশ অবশ্যই খুলেই ছাড়বে। এটা বলে সে জিনাকে একটা স্কার্ফ পরিয়ে দেয় আর বলে, তোমার মনে আছে তুমি যখন আমার সেক্রেটারি ছিলে তখন তুমি আমাকে টাই পরিয়ে দিতে, আর জানো তখন আমি অনেক রিল্যাক্স ফিল করতাম, এই জন্য তোমাকে রিল্যাক্স ফিল করানোর জন্য আমি এই স্কার্ফ পরিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই তো তোমার? তখন জিনার মুখে সুন্দর একটা হাসি আসে আর সে একটু কনফিডেন্ট হয়ে যায়। ওখানে তাদের বন্ধুত্ব আর বোঝাপড়া দেখে লিয়ের কিছু হয়। এরপরের সিনে জেজে ইন্দ্রুকে বলে, মনে হয় তুমি জিনার সাথে অনেক খুশি, এই জন্য ভুল পথে যাচ্ছ। ইন্দ্রু বলে, আচ্ছা আপনার মতো মানুষের সাথে থাকার থেকে আরো ভয়ানক রাস্তা আছে কি? জেজে তখন বলে, ঠিক আছে, এখন তুমি আমার আসল রূপ দেখবে। এটা বলে সে চলে যায়। এখানে ইন্দ্রু অবাক হয়ে যায় যে এখানে আমাদের কাছে তার বিরুদ্ধে এতগুলো এভিডেন্স আছে, তারপরেও তাকে একটু নার্ভাসও লাগছে না। তারপর শুনানি শুরু হয় আর সরকারের পক্ষ থেকে জিনা জেজেকে প্রশ্ন করা শুরু করে যে আপনার উপর দোষ লেগেছে, আপনি ডেনিস নামের ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে $2.5 মিলিয়ন ঘুষ দিয়েছেন আর নিজের পার্টিতে জয়েন করিয়েছেন, আপনি কি এই দোষ কবুল করছেন? কিন্তু জেজে বলে, আমি কাউকেই ঘুষ দেইনি, আমি তো জানি না আপনি এই দোষ আমার উপরে কেন লাগাচ্ছেন, এই জন্য কি যে আপনার সন্দেহ হয় আমি আপনার ভাইকে মেরে ফেলেছি? জিনা বলে, দেখেন আপনাকে যা প্রশ্ন করা হয়েছে সেটার উত্তর দিন, কেস অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। জেজে বলে, তাহলে আমি আর কি বলবো? আপনার প্রশ্ন করা দেখে মনে হয় আপনি নিজের কোনো পার্সোনাল রিভেন্সের জন্য আমাকে টার্গেট করেছেন। একজন নির্দোষকে দোষী প্রমাণ করতে কেন চাচ্ছেন আপনি? জিনা তো রেগে জেজের উপরে চিল্লানো শুরু করে। তখন জাজ জিনাকে বলে, কেসের মধ্যে যা জিজ্ঞাসা করা যাবে শুধু সেটাই জিজ্ঞাসা করো, আর মিস্টার জেজে আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে সেটারই উত্তর দিন। জেজে বলে, এনাদের কাছে আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই, বিনা কারণে আমার উপরে এরা দোষ লাগাচ্ছে। জিনা বলে, এভিডেন্স আছে, আর এই কথা ডেনিস নিজে স্বীকার করেছে। জিনা তারপর ডেনিসকে জিজ্ঞাসা করে, আপনি জেজের থেকে ঘুষ নিয়েছিলেন তাই না? কিন্তু ডেনিস তখন না বলে আর বলে সে আমাকে টাকা দেয়নি। ব্যাস, জিনা তো একদম হতবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, এসব কি বলছেন আপনি? কোথাও তো আপনি কারোর হুমকির মুখে এসব কথা বলছেন না। তখন জেজে কিছু ভাবতে থাকে আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডেনিসের কাছে যে দ্বিতীয় কল এসেছিল সেটা ভিডিও কল ছিল, যেখানে তার ওয়াইফ আর মেয়ে ছিল। তাদেরকে দেখে ডেনিস অনেক খুশি ছিল। তারপর সে জানতে পারে বডিগার্ড তাদের সাথে আছে, যে তাকে হুমকি দিয়েছিল যে যদি তুমি কোর্টে আমার বিরুদ্ধে কিছু বলো তাহলে তোমার ফ্যামিলি বেঁচে থাকবে না। আমি জানি তুমি বুদ্ধিমান, এই জন্য কোর্টে যা বলা লাগবে সেটা বলে দিও। আর সেই হুমকির জন্য ডেনিস কোর্টে এই সব কিছু বলছে।
জিনার সব প্রশ্নতে ডেনিস উত্তর না করে দেয়। এসব শুনে লিয়ের টিম সবাই চমকে যায় যে সে পাল্টে গেল কেন। এর মধ্যে জেজে তার লয়ারকে একটা আইডিয়া দেয়, আর সেই লয়ার ডেনিসকে বলে, একটা কথা বলো, তুমি যখন জেলে ছিলে তখন কি তোমার ভয় ছিল যে জেজে তোমাকে মেরে ফেলবে? ডেনিস তখনও না বলে। তখন জিনা বলে, জেজের বিরুদ্ধে আরও একটা এভিডেন্স আছে। জেজে তার লোককে বলে ডেনিসের ইঞ্জেকশনে বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সে ধরা পড়ে গিয়েছিল, না হলে ডেনিস আজ বেঁচেই থাকতো না। এর মধ্যে জন ওই ইঞ্জেকশনের ল্যাব রিপোর্ট নিয়ে আসে। জিনা যখন সেটা খুলে দেখে তখন সে চমকে ওঠে, কারণ সেখানে লেখা ছিল যে এই ইঞ্জেকশনে কোনো বিষই ছিল না, সেটা একটা নর্মাল ইঞ্জেকশন ছিল। তো ভাবুন একবার, জিনার সব ইম্পর্টেন্ট এভিডেন্স এইভাবে ফেল হয়ে যাচ্ছে, তো এখানে তার কি অবস্থা হচ্ছে? তার পক্ষে সব এভিডেন্স ফেল হয়ে যাচ্ছিল। তো এখানে পরে শুনানি 4 দিন পরে হবে, এটা বলে জজ কোর্ট ডিসমিস করে দেয়। আর এখানে জেজের পাওয়ার এত বেড়ে যায় যে বাইরে এসে সে জিনাকে বলে, নির্দোষের উপরে আর কত দোষ লাগাবে তুমি? আমার কথা শোনো, এই কেসটাকে ছেড়ে দাও। তখন জিনা মোজোকে বলে, যদি আমরা পরের শুনানিতে জিততে চাই তাহলে প্যানির থাকা সেখানে খুবই জরুরি, তাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। আপনি তাকে ট্রেস করতে পেরেছেন? মোজো বলে, তার ফোন তো বন্ধ আসছে আর তার ট্র্যাকিং ডিভাইসও অন করেনি, জানি না কি অবস্থায় আছে সে, কিন্তু আমি পুরো চেষ্টা করছি তাকে খুঁজে বের করার। আর এই কথা লি শুনতে পায়, তাই সে মোজোকে একা নিয়ে জিজ্ঞাসা করে, তুমি যে এজেন্টের কথা বলেছিলে সেটা কি প্যানি? মোজো একটু ভয় পেয়ে যায় যে শেষমেশ লি কি জানতে পেরে গেল। মোজো তখন বলে, হ্যাঁ, সেই জেজের সাথে থেকে আমাদের সাহায্য করছিল আর সে কোরিয়া ছেড়ে যায়নি। লি রেগে যায় আর বলে, তুমি এরকম কেন করেছো? যদি তার এখন কিছু হয় তাহলে তার জিম্মেদারি কে উঠাবে? মোজো বলে, তুমি তো তাকে কোরিয়া থেকে চলে যাওয়ার কথাই বলেছিলে, কিন্তু সে তোমাকে আরও সাহায্য করতে চেয়েছিল। সে আমাকে অনেক অনুরোধ করেছে, তাই আমি তার কথাই রাজি হয়েছি। লি বলে, তার এত সাহস! একে তো আমি তাকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু সে আমাদের রুলসের বিরুদ্ধে গিয়েছিল আর এখানেই থেকে গিয়েছে। আপনি এই কথা আমাকে বলার প্রয়োজনও মনে করেননি। তাড়াতাড়ি প্যানিকে খুঁজে বের করুন, না হলে আমরা সবাই বিপদে পড়ে যাব। অন্যদিকে জেজে প্যানির কাছে যায় আর দেখে প্যানি তার হাত খোলার চেষ্টা করছে। জেজে বলে, তুমি যা ইচ্ছা তাই করো না কেন, কিন্তু এখান থেকে বের হতে পারবে না। আর যখন এই কেস শেষ হবে তখন জানো আমি তোমার সাথে কি করব? তোমাকে নিয়ে গিয়ে লিয়ের কাছে দেব। আমি শুনেছি লি তোমাকে মেরে ফেলার অর্ডার দিয়েছিল, কিন্তু তারপরেও তোমাকে এসে ছেড়ে দিয়েছিল আর তোমাকে কোরিয়া থেকে চলে যেতে বলেছিল। তোমার মনে আছে হয়তো। আর যদি এখন সে তোমাকে দেখে তাহলে অবশ্যই তোমাকে মেরে ফেলবে, আর তুমিও হয়তো তার হাতেই মরে যেতে পছন্দ করবে, রাইট? আর আমি নিজেই তোমার ইচ্ছে পূরণ করে দেব, তুমি টেনশন করো না। এটা বলে সে চলে যায়। এদিকে প্যানি অনেক টেনশনে পড়ে যায় আর ভাবে আমি কিভাবে বাঁচবো। অন্যদিকে চেয়ারম্যানকে দেখানো হয় যে এখন আসল মেডিসিন খাচ্ছে আর এখন সে সুস্থ হয়ে গিয়েছে। তার ব্লাড প্রেশারও খুবই নর্মাল হতে শুরু করেছে আর সে চলাফেরা করার জন্য নিজের পায়ের এক্সারসাইজও শুরু করে দিয়েছে। পিয়ে তাকে সাহায্য করছে। তখন সেখানে এন্ড্রু এসে বলে, বাবা, আপনি কি জানতে পেরেছেন কে আপনার মেডিসিন চেঞ্জ করেছিল? নাথান কি এরকম করেছিল? চেয়ারম্যান বলে, না, আমার ওয়াইফ করেছিল। এন্ড্রু তো অবাক হয়ে যায় যে এরকমও হতে পারে। তারপরে তারা রেস্টুরেন্টে যায়, যেখানে গিয়ে চেয়ারম্যান তাকে ওই ভিডিও ফুটেজ দেখায়। এন্ড্রুর তো অনেক রাগ উঠে যায়। তো এটা দেখে এন্ড্রু বলে, বাবা, আপনি এই মামলা আমার হাতে ছেড়ে দিন, যা করতে হবে আমি করব, আপনি শুধু আপনার শরীরের দিকে একটু খেয়াল রাখুন। অন্যদিকে আমাদেরকে নাথানকে দেখানো হয় যে তার মাকে বলছিল, আমি আর বাবার অবস্থা দেখতে পারছি না, আপনি তার সাথে এরকম কেন করছেন? কিন্তু চেয়ারম্যানের ওয়াইফ বলে, ছাড়ো এসব, তার সাথে যা কিছু হচ্ছে সেগুলো সে ডিজার্ভ করে। এর মধ্যে পিয়ে চেয়ারম্যানকে নিয়ে বাসায় আসে। নাথান তখন বলে, বাবা, আমি আপনার জন্য ভালো খাবার কিনে এনেছি, প্লিজ আমার সাথে বসে একটু খাবার খান। তারপরে নাথান চেয়ারম্যানের রুমে গিয়ে বলে, বাবা, মা কত জিদ্দি, এটা তো আপনি খুব ভালো করেই জানেন, তাই আপনি একটু কম্প্রোমাইজ কেন করে নিচ্ছেন না? একই বাসায় আপনি আর মা শত্রু হয়ে চলছেন, আর এইসব কিছু কিভাবে চলছে আমার খুবই খারাপ লাগছে। আপনি একটা কাজ করুন, সব কিছু ভুলে যান আর কিছুদিনের জন্য মাকে চেয়ারম্যান হয়ে থাকতে দিন। বেচারা নাথান সেখানে অনেক ইমোশনাল হয়ে এসব কথা বলে, যাতে তাদের ফ্যামিলির ভেতরে কোনো শত্রুতা না থাকে। কিন্তু চেয়ারম্যানের মনে হয় নাথান তার মায়ের কথাতে এরকম ড্রামা করছে। চেয়ারম্যান বলে, তোমার মা তোমাকে পাঠিয়েছে, তাই না, যে যাও বাবাকে গিয়ে পট্টি পাড়াও আর আমার রাস্তা থেকে সরিয়ে দাও। তুমি আর তোমার মা মিলে আমার বেঁচে থাকা হারাম করেছো। আর একটা কথা বলবো, তুমি আমার ছেলে না, বের হয়ে যাও এখান থেকে, তোমার তো আমি মুখও দেখতে চাই না। এটা বলে সে পিয়েকে বলে, তার আনা খাবার আমি খেতে চাই না, এসব ডাস্টবিনে ফেলে দাও।
বেচারা নাথান হয়তো প্রথমবার মন থেকে এসব কিছু বলেছিল, আর তার বাবার এসব কথা শুনে একদম ভেঙে পড়ে সে। তার চোখ লাল হয়ে যায়। তারপর নাথান বাইরে আসে আর মনে মনে বলে, বাবা, আপনি আমাকে কখনোই বোঝার চেষ্টাই করেননি, এরপর থেকেও আমি আপনাকে কখনো বুঝবো না। মনে হয় সে রাগের মাথায় কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অন্যদিকে আমাদেরকে জিনাকে দেখানো হয়। জিনা লিয়ার মোজোকে বলছিল পরের শুনানিতে প্যানিকে কোর্টে আসতেই হবে, তাহলে ভাবো এই কেস একদম হাত থেকে বেরিয়ে যাবে, আর হয়তো যে এবার বেঁচেও যাবে। মোজো বলে, আমি তো ট্রাই করছি, কিন্তু তার ফোন বন্ধ আসছে। যতক্ষণ না তার ট্র্যাকিং ডিভাইস অন হচ্ছে ততক্ষণ আমরা তার লোকেশন জানতে পারবো না। অন্যদিকে যে প্যানির কাছে যায় আর বলে, কালকে দ্বিতীয় আর শেষ শুনানি, এর মধ্যেই প্রমাণ হয়ে যাবে যে আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আর তারপরে আমি একদম মুক্ত হয়ে যাব। আর হ্যাঁ, যদি তুমি আমাকে ধোঁকা না দিতে তাহলে তুমি আমার সাথে আমার বাসায় থাকতে, কারণ তোমাকে আমার অনেক ভালো লাগতো। তারপরে কালকে সকালে আমি তোমাকে লিয়ের কাছে নিয়ে যাব, আর তোমার জীবন তার হাতেই থাকবে। দেখি সে কি করে। নাও এখন পানি খেয়ে নাও, দুদিন থেকে এমনিতেও তুমি কিছু খাওনি। এটা বলে যে প্যানিকে পানি খাইয়ে দেয়, আর প্যানি পানি মুখে নিয়ে যে মুখে ছুঁড়ে মারে। তারপর যে তার মুখ মুছে বলে, কাল তোমার জীবনের শেষ দিন হবে। এরকম ভাবে প্যানিকে হুমকি দিয়ে সে চলে যায়। অন্যদিকে চেয়ারম্যান ওয়েট লিফটিং করছিল। হঠাৎ করে পিএ সেখানে এসে বলে, স্যার, আপনার ওয়াইফ আসছে, তাড়াতাড়ি অসুস্থতার নাটক করেন। সেও তাড়াতাড়ি চেয়ারের উপরে বসে যায় আর একা একা বলতে থাকে যে, হায়, ব্যথার জন্য আমার জীবন বের হয়ে যাচ্ছে। এরপর তার ওয়াইফ এসে বলে, আচ্ছা বলেন তো, আপনি আমার ছেলেকে কি বলেছেন? সে এত ড্রিঙ্ক করে কেন এসেছে বাসায়? এই কথা বলুন, আপনি কি বলেছেন তাকে ছেলে হিসেবে মানবেন না? চেয়ারম্যান তখন বলে, দেখো, আমার শরীর অনেক খারাপ, তুমি এখন এখান থেকে বাইরে চলে যাও। কিন্তু চেয়ারম্যানের ওয়াইফ রেগে গিয়ে চেয়ারম্যানের গালে জোর একটা থাপ্পড় মেরে বলে, পরের শেয়ার হোল্ডার মিটিংয়ে দেখো আমি তোমার কি অবস্থা করি, তারপর তুমি বুঝতে পারবে। চেয়ারম্যান হাসে আর বলে, দেখো আমার অবস্থা, আমার ওয়াইফের থেকেও আমাকে মার খেতে হলো। অন্যদিকে এন্ড্রু নাথানের অ্যাসিস্ট্যান্টকে ডেকে পাঠায় আর বলে, আমার বাবার শরীরের সাথে যে খেলা করা হয়েছে সেই ষড়যন্ত্রের মধ্যে তুমিও সামিল আছো। তখন নাথানের অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায় আর বলে, স্যার, আপনি এসব কি বলছেন? এন্ড্রু তখন বলে, নাটক করো না, আমার কাছে প্রমাণ আছে। তুমি চেয়ারম্যানের ওয়াইফের বলার জন্যই বাবার মেডিসিনগুলো চেঞ্জ করে দিয়েছো। তখন নাথানের অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে এন্ড্রুয়ের পা ধরে বলে, প্লিজ স্যার, কাউকে এসব বলবেন না, আমার জীবন শেষ হয়ে যাবে। এন্ড্রু বলে, ঠিক আছে, যদি তুমি চাও আমি এসব কাউকে না বলি, তাহলে ওই দিন যে শেয়ার হোল্ডারদেরকে চেয়ারম্যানের ওয়াইফ আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে তাদের সবাইকে কল করে বলবে চেয়ারম্যানের ওয়াইফ তোমাদের সাথে দেখা করতে চায়। আর নাথানের অ্যাসিস্ট্যান্টও ভয় পেয়ে তাদের সবাইকে মিটিং রুমে ডেকে নেয়। তারা সবাই তো ভাবে চেয়ারম্যানের ওয়াইফই আসবে, কিন্তু সেখানে এন্ড্রুয়ের এন্ট্রি হয়। তারা জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? এন্ড্রু বলে, এসব কিছু তো আমি পরে বলবো, কিন্তু আপনারা সবাই একটা কথা বলেন যে এই কোম্পানিতে ইনভেস্ট করার পেছনে আপনাদের উদ্দেশ্য কি ছিল? আপনাদের সব থেকে ভয় কি ডোডো গ্রুপ নিয়ে? একজন লোক তখন বলে, আমরা চাই ডোডো গ্রুপের ভ্যালু আরও ওপরে যাক, আর আমাদের লাভের ওপরে লাভ আসুক, তার জন্য যা করতে হবে আমরা সেটাই করব। এন্ড্রু বলে, আচ্ছা তাহলে এই কথা, তাহলে তো আপনাদের শেয়ার হোল্ডার মিটিংয়ে চেয়ারম্যানের ওয়াইফ আর নাথানকে ভোট করাই উচিত হয়নি। জানতে চান কেন? এটা বলে এন্ড্রু ওই ভিডিও ফুটেজ দেখায় যেখানে চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানের মেডিসিনের বদলে নকল মেডিসিন রেখে দিচ্ছিল। এন্ড্রু বলে, আমার বাবার জীবন নেওয়ার চেষ্টা করছে সে, যদি আমি এই ভিডিও লিক করে দিই তাহলে জানেন কি হবে? কারোরই ডোডো গ্রুপের উপরে বিশ্বাস থাকবে না, আর ডোডো গ্রুপের নামও নিশানা শেষ হয়ে যাবে। তাহলে তখন কোথায় মিলবে আপনাদের লাভ? যদি আপনারা ডোডো গ্রুপের ভালো চান তাহলে শোনেন, এরপরে শেয়ার হোল্ডার মিটিংয়ে আপনারা সবাই আমাকেই সাপোর্ট করবেন। এটা বলে এন্ড্রু ওয়াইনে গ্লাস ওঠায়, আর তখন সবাই তাকে সাপোর্ট করে নিজেদের গ্লাস উঠিয়ে চেয়ার্স করে। ওইদিকে পরের দিনে শুনানির জন্য নেইলও তৈরি হয়ে যায়। নেইল জিরাটকে জিজ্ঞাসা করে, প্যানি ঠিক আছে তো? কোথাও তো আবার সে পালিয়ে যায়নি? জিরাট তখন বলে, না স্যার, যদি সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে দেয়াল ভেঙে ফেলতে হবে, আর তার হাত পা তো বাঁধাই আছে, এই জন্য টেনশন করার কোনো কারণ নেই। নীল বলে, কালকে আমি খারাপ একটা স্বপ্ন দেখেছি, আমার মনে হয় হসপিটালে কল করে একবার জিজ্ঞাসা করা উচিত। জিরাট বলে, স্যার, বারবার কল করার দরকার নেই, না হলে ধরা পড়ে যাওয়ার চান্স রয়েছে। প্যানির ফোন তো আপনার কাছেই আছে, সেটা অন করে কল করেন। আর যখনই নেইল ওই ফোন অন করে তখন জিনার টিম এদিকে অ্যালার্ট হয়ে যায়। জন তাড়াতাড়ি জিনাকে বলে, প্যানির ফোন অন হয়ে গেছে, আর প্যানির লোকেশনও আমরা পেয়ে গেছি। যখন তারা ওই নাম্বারে কল করে তখন নেইল কলটা ধরে, আর কলটা ধরার সাথে সাথে জন বুঝতে পারে যে এটা নেইলের কণ্ঠ, আর সে হয়তো প্যানিকে কিডন্যাপ করে রেখেছে। ওইদিকে প্যানিকে দেখানো হয় যে রশি টেনে টেনে ঢিলা করার চেষ্টা করছিল, আর এক পর্যায়ে সে তার হাতও বের করে নেয়।
কিন্তু তার হাতে একটু ব্যথা লেগেছিল। তারপরেও সে তার ব্রেসলেটের ট্র্যাকিং ডিভাইস অন করতে সফল হয়ে যায়। এদিকে লিও বুঝতে পারে যে প্যানি নেইলের কাছে আছে। এর মধ্যেই মোজো সেখানে এসে লিকে প্যানির লোকেশন বলে দেয়। লি বলে ওই হাসপাতাল অনেক দূরে, যদি আমরা রাস্তা দিয়ে যাই তাহলে আমরা তাকে সময় মতো কোর্টে আনতে পারবো না। আমাদের হেলিকপ্টার নিয়ে গিয়ে তাকে আনতে হবে, কিন্তু ওই হাসপাতালে আমাদেরকে অ্যালাউ করা হবে না। এই জন্য আপনি ওখানকার লোকাল পুলিশ স্টেশনে কল করে বলুন যে ওই হাসপাতালে মার্ডার হয়েছে, আর পুলিশের সাথে আমরাও হাসপাতালে ভেতরে যাব, আর আমি এখনই হেলিকপ্টারের ব্যবস্থা করছি। আর এরকম ভাবে লি 1 মিনিটের মধ্যেই সবকিছু প্ল্যান করে ফেলে। ওইদিকে জিনা আর জন ভাবে যে যতক্ষণ পর্যন্ত লি প্যানিকে কোর্টে নিয়ে না আসে কোনো না কোনো ভাবে তাদের আদালতের কার্যক্রমের জন্য অপেক্ষা করতে হবে, মানে একটু ফালতু ফালতু কথা বলে সময় বাড়াতে হবে। এটা করার জন্য তাদের একটা চাল চালতে হবে। আর এইসব কিছু না জেনেই যে জিনাকে বলে, আচ্ছা একটা কথা বলো, এখন তো তোমার কাছে আমার কোনো এভিডেন্স নেই, আমি এই কেস জিতে যাব, আমি জেতার পর আমি মেয়র হয়ে যাব, তারপরে দেখে নিও আমি এক এক করে তোমাদের কিভাবে শেষ করি। জিনা তাকে রাগানোর জন্য বলে, যখন লোক ওভার কনফিডেন্ট হয়ে যায় না, তার মাথা তার থেকে আলাদা হয়ে যায়। তারপরে হাসপাতালে দেখানো হয়, যেখানে একটা নার্স প্যানিকে ভালো করে বেঁধে দিতে আসে। আর প্যানি এমনভাবে বসেছিল যে মনে হয় তার হাত বাঁধাই আছে। হঠাৎ হেলিকপ্টারের শব্দ শুনে নার্স চমকে ওঠে আর বলে, এখানে আবার হেলিকপ্টার নিয়ে কে আসলো, তাও আবার নিচে কেন নামলো? প্যানির তো বিশ্বাস হয়ে যায় যে তাকে বাঁচানোর জন্য মোজো আর লি হয়তো এসেছে। লি আর মোজো হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। লি জিনাকে কল করে বলে, আমরা 1 ঘন্টার মধ্যে প্যানিকে নিয়ে কোর্টে পৌঁছে যাব, ততক্ষণ তুমি যেভাবেই হোক কোর্টের কার্যক্রম বন্ধ করে রাখো। জিনা বলে, হ্যাঁ আমি পুরো চেষ্টা করব, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসো। এটা বলে সে কল কেটে দেয়। এর মধ্যে লোকাল পুলিশও হাসপাতালে চলে আসে, আর লিয়েরা পুলিশের পেছনে পেছনে ভেতরে চলে যায়। তারা এক স্টাফকে বলে, আমাদের কাছে খবর আছে যে এখানে একটা মার্ডার হয়েছে। আর এর মধ্যে লি প্যানিকে ডাকতে ডাকতে ভেতরে চলে যায়। তারা লিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু লি ভেতরে চলে যায়। ওইদিকে কোর্টে জিনা বলে, আমি আরো কিছু উইটনেসকে জিজ্ঞাসাবাদ করব। যে তো চমকে যায় যে আবার কোন উইটনেস নিয়ে আসলো। আসলে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের সাথে মিলে যারা প্রচার করেছিল তাদেরকে জিনা উইটনেস বানিয়ে নিয়ে এসেছিল। যে বুঝতে পারে না যে এদের স্টেটমেন্ট নিয়ে জিনা কি করবে। আর জজও অবাক হয়ে যায় আর বলে, তুমি কি করতে চাচ্ছ? এই শুনানিতে এতগুলো উইটনেসের স্টেটমেন্ট নিয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? এর মধ্যে তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু তখন জিনা বলে, সত্যিটা সামনে আনার জন্য একটু সময় তো লাগবেই, এই জন্য আমি এক এক করে জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছি, যার জন্য আরো সত্যি কোর্টের সামনে চলে আসবে। তারপরে জজও রাজি হয়ে যায় যে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করো। অন্যদিকে গ্রে প্যানিকে দেখে ফেলে আর তাড়াতাড়ি ওই রুমে গিয়ে প্যানিকে ছাড়িয়ে নেয়। এর মধ্যে সেখানে লিও চলে আসে আর রেগে প্যানির দিকে তাকিয়ে থাকে। প্যানি বেচারি বলে, আমাকে ক্ষমা করে দিও। লি বলে, আমি বসের সাথে কথা বলেছি। মুজো বলে, সে কি বলল? বসের সিদ্ধান্ত আমার উপরে ছেড়ে দিয়েছে। এই কথা শুনে সবাই একটু শান্তিতে নিঃশ্বাস নেয় যে চলো প্যানির জীবন তো বেঁচে গেছে, কারণ লি কখনো প্যানিকে মারতে পারবে না। ওইদিকে জিনা সব উইটনেসকে একরকম প্রশ্ন করে। তখন যে লয়ার বলে, অবজেকশন ইওর অনার, আমরা বুঝতে পারছি না যে সরকারি উকিল উইটনেসদের একই রকম প্রশ্ন করে কি বোঝাতে চাচ্ছে। তখন কিমি নাথানকে বলে, মনে হচ্ছে না জিনা জেনে শুনে টাইম বাড়ানোর চেষ্টা করছে? নাথান বলে, ছাড়ো তো, বেশি করেই কি লাভ। আর তখন নেইল আর জিরাট কোর্টে আসে। নেইল তো অনেক খুশি হয়ে যায় যে কিছুক্ষণ পরে যে ছাড়া পাবে আর মেয়রও হয়ে যাবে, তারপর তো আমাদেরই রাত চলবে। আর তখনই সেখানে লিয়ের এন্ট্রি হয় আর তার সাথে প্যানিকে দেখে তারা তো অবাক হয়ে যায়। কোর্টে জিনা জেজেকে বলে, আমার শেষ উইটনেস এই কেসে দুধ কা দুধ আর পানি কা পানি করতে চলেছে। জেজের মনে হয় এটাও কোনো নকল উইটনেসই হবে হয়তো, যাকে জিনা অ্যারেঞ্জ করেছে। আর তখন লি প্যানিকে নিয়ে ভেতরে আসে। প্যানিকে দেখে জেজের ঘাম ঝরতে শুরু করে আর লি জেজেকে দেখে অনেক সুন্দর করে একটা হাসি দেয়। আর এর মধ্য দিয়েই এই পার্টটিও এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, আশা করছি আজকের পার্টটি অসাধারণ ছিল। আর পরবর্তী পার্ট যে কেমন হতে যাচ্ছে সেটা তো আপনারা অবশ্যই বুঝতেই পারছেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।